ফাইনাল ডেস্টিনেশন নামটি শুনলেই বোঝা যায় এটি কোনো কারণ ছাড়াই মৃত্যুর এক নতুন খেলা। হলিউড মুভি প্রেমী যারা, তাদের কাছে ফাইনাল ডেস্টিনেশন মানেই একটা আতঙ্ক। আর এমন মানুষ খুঁজে পাওয়া ভার যারা ফাইনাল ডেস্টিনেশন মুভির কোনো না কোনো অংশ দেখেনি। তবে সদ্য মুক্তি পাওয়া ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স মুভিটি পূর্বের মুভিগুলো থেকে তেমন আলাদা কিছু নেই, কারণ পূর্বের মতো এই মুভির গল্পেও কোনো কারণ ছাড়াই মানুষের অনাকাঙ্ক্ষিত ভয়াবহ মৃত্যুর খেলা দেখানো হয়েছে। তবে মুভির গল্প কাহিনী সম্পূর্ণ ভিন্ন। এক কলেজ পড়ুয়া ছাত্রী তার স্বপ্নের ভেতর যে হত্যাগুলো হতে দেখেছে, দেখা যায় সেই হত্যাগুলোই বেশ কিছু বছর আগেই হয়ে গেছে, কিন্তু এই বিষয়ে সে জানতো না। পরে সে খোঁজ নিয়ে জানতে পারে পূর্ববর্তী হত্যা থেকে যারা বেঁচে গেছে তাদের পরিবারের সাথে এই অনাকাঙ্ক্ষিত হত্যাগুলো হচ্ছে, আর তেমনি একটি পরিবারের সদস্য সে নিজেও। তো এখন এই মৃত্যুর চক্র থেকে তাকে এবং তার পরিবারকে বাঁচাতে হবে, কিন্তু এই ভয়াবহ হত্যাচক্রের কোনো উপায় খুঁজে পাওয়া যায় না, যার ফলে এক এক করে প্রতিটি সদস্য ভিন্ন ভিন্ন কায়দায় ভয়ানকভাবে মারা যায়। তো শেষ পর্যন্ত এই হত্যাচক্রের সমাপ্তি হয়েছিল কিনা, সেই ভয়াবহ মৃত্যুর ফাঁদগুলোই বা কেমন ছিল, চলুন পূর্বের মতো এইবারও ফাইনাল ডেস্টিনেশনের নতুন পর্ব ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স মুভির অভিজ্ঞতা নেওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভির শুরুতে একটি কাপলকে দেখা যায়। এই ছেলেটির নাম পল, সাথে থাকা মেয়েটি আইরিস। তো তারা একে অপরকে খুবই ভালোবাসে, আর তাই পল আইরিসকে একটা সারপ্রাইজ দিতে তার চোখ বেঁধে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তো খানিকক্ষণ বাদে তারা একটা জায়গায় চলে আসে। এরপর পল আইরিসকে গাড়ি থেকে নামিয়ে তার চোখ খুলে দেয়। আইরিস চোখ খুলেই দেখে তার সামনে তাদের শহরের সবথেকে বড় উঁচু একটা টাওয়ার, অর্থাৎ স্কাই ভিউ টাওয়ার। এটা একটা রেস্টুরেন্ট যার উচ্চতা প্রায় 500 ফুটের কাছাকাছি। এটা দেখে আইরিস বেশ অবাক হয়ে যায়, সাথে বেশ খুশি। এই স্কাই ভিউ টাওয়ারটি আজকেই প্রথম চালু করা হয়েছে, তো লোকজনের বেশ ভিড়। আইরিস পলকে নিয়ে টাওয়ারের লিফটে উঠে পড়ে। এরপর লিফট ধীরে ধীরে টাওয়ারের সর্বোচ্চ উচ্চতায় উঠছে। তখন লিফটে থাকা টাওয়ারের একজন কর্মী তিনি সবাইকে বলেন এই স্কাই ভিউ টাওয়ার নির্ধারিত সময়ের 5 মাস আগেই সম্পন্ন হয়েছে। আইরিস কেন জানি এত উচ্চতা বেশ ভয় পেয়ে আছে। খানিকক্ষণ বাদে লিফট টাওয়ারের টপ ফ্লোরে পৌঁছে যায়, অর্থাৎ 500 ফিট উচ্চতায়। আর এই টপ ফ্লোরই ছিল রেস্টুরেন্ট। তো দেখা যায় এইখানে মানুষজনের বেশ ভিড়, সবাই গান বাজনায় ব্যস্ত। পল আর আইরিস রেস্টুরেন্টে ভালোভাবে ঘুরে দেখে। তো একটু পরে হঠাৎই আইরিসের কেমন জানি বমি ভাব হয়, তাই সে ওইখানে থাকা ওয়াশরুমে চলে আসে। তখন সেখানে একটা ছোট বাচ্চাকে বসে থাকতে দেখা যায়। ছেলেটির কাছে তার মা আসে। ওই মেয়েটি তখন আইরিসের সাথে কথা বলে সে ঠিক আছে কিনা, আর তখন জানা যায় আইরিস প্রেগনেন্ট। তবে এই ব্যাপারটা পল জানে না। একটু পরে পল আইরিসকে নিয়ে উক্ত টাওয়ারের ছাদে চলে আসে। এরপর পল সেখানে আইরিসকে একটা এঙ্গেজমেন্ট রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। তখন আইরিস বলে সে প্রেগনেন্ট, অর্থাৎ এই বাচ্চার পিতা পল নিজেই। এটা শুনে পলও বেশ খুশি, তারা বিয়ের জন্য দুজনেই তৈরি। তো এরপর পল আইরিসের হাতে এঙ্গেজমেন্ট আংটিটি পরিয়ে দেয়। তখন দেখা যায় পাশেই ছোট একটি ছেলে কিছু কয়েন নিচে ফেলে মজা করছিল। তো একটি কয়েন ফেলার পরে দেখা যায় উক্ত কয়েনটি টাওয়ারের একটা ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে ভেতরে চলে যায়। এরপর ওই কয়েনটি গিয়ে ভেতরে থাকা একটা পাখার ফাঁকে আটকে পড়ে, যার জন্য পাখাটি থেমে যায়। অন্যদিকে রেস্টুরেন্টের ভেতরে চলছে গান বাজনা, সবাই ডান্স করছে, গান বাজনায় ব্যস্ত। তো তখন আবার দেখা যায় উক্ত টাওয়ারের টপ ফ্লোরের নিচের বেসমেন্টের স্টিলের পাত নড়ছে, সেখান থেকে কয়েকটা স্ক্রু খুলে যায়। আইরিসরাও ডান্স করছিল। পাখার সাথে আটকে থাকা সেই কয়েনটি একটু পরে ছিটকে একটা গ্যাস পাইপ ছিদ্র করে দেয়। ওই গ্যাস আবার একটা ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে সরাসরি রেস্টুরেন্টের ভেতর চলে যায়। এইদিকে টপ ফ্লোরে একটা বিশেষ জায়গা ছিল যেখানে নিচে গ্লাস দেওয়া ছিল, আর ওই জায়গায় বেশ কিছু লোকজন ডান্স করছিল। তো দেখা যায় উক্ত গ্লাসে বেশ কিছু ফাটল ধরেছে। অন্যদিকে নিচের স্টিলের পাতের স্ক্রুগুলো খুলে যাচ্ছিল। দেখা যায় আইরিস তখন কেমন যেন একটু সতর্ক হয়ে যায়, মনে হচ্ছিল সে কিছু একটা দেখে বুঝতে পেরেছে। তো আইরিস তখন উক্ত গ্লাসের উপর থেকে পাশে সরে যায়, আর হঠাৎ করেই তখন উক্ত গ্লাসের ফ্লোর ভেঙে বেশ কয়েকজন সরাসরি 500 ফিট টাওয়ারের নিচে পড়ে যায়। খুবই মর্মান্তিক দৃশ্য এটা। পলকে দেখা যায় এক টুকরো ভাঙা গ্লাসকে শক্ত করে ধরে ঝুলে রয়েছে, তবে গ্লাসে পলের হাত কেটে যাচ্ছিল। তখনই ওই গ্লাস ভেঙে পলও নিচে পড়ে যায়। আইরিস মারাত্মক ভয় পেয়ে চিৎকার করে।
দেখা যায় রেস্টুরেন্টের বাকি লোকজন মারাত্মক ভয়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়, একটা হট্টগোল বেঁধে যায়। তো এরই মাঝে একজনের শরীরে আবার আগুন লেগে যায়। এই আগুন গ্যাসের সংস্পর্শে আসা মাত্রই রেস্টুরেন্টে একটা বড়সড় বিস্ফোরণ হয়। এরই মাঝে সেই মহিলাকে দেখা যায়, তিনি তার ছোট বাচ্চাকে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে দেন, তবে তিনি আগুনে পুড়ে সেখানেই মারা যান। এখনো কয়েকজন লোক বেঁচে আছেন, তারা ছোটাছুটি করছেন বাঁচার জন্য। তো কয়েকজন সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন, তবে তখনই দেখা যায় পুরো টাওয়ারই তখন ভেঙে পড়েছে। একটি ছেলে কোনোভাবে সেখান থেকে নিচে চলে যায়, বাকিরা সবাই টাওয়ারের উপরেই আটকা পড়ে রয়েছে। তো এখন সবাই লিফটে উঠে পড়ে, কিন্তু দেখা যায় লিফটে অতিরিক্ত মানুষ ওঠার ফলে উক্ত লিফটটা ঠিক থাকে না, লিফট ভেঙে নিচে পড়ে যায়। আইরিস সহ এখনো বেশ কয়েকজন টাওয়ারের উপরেই আটকে রয়েছে, তাদের নিচে নামার এখন আর কোনো সুযোগ নেই, সবাই বাঁচার জন্য ছুটছে। তখন আইরিস দেখে রেস্টুরেন্টের গায়ে বেশ ফাটল ধরেছে, সেটি কেঁপে ওঠে। এরপর রেস্টুরেন্টের মাঝ বরাবর ভেঙে একদিকে হেলে পড়ে। ভেতরে থাকা সবাই ভাঙা অংশে রয়েছে, যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাবে। তবে তখনই দেখা যায় একটা পিয়ানো ভাঙা অংশের দিকে হেলে রয়েছে। তখন সেই কয়েনটি এসে পিয়ানোর উপর পড়লে পিয়ানোটি রেস্টুরেন্টের ভাঙা অংশের দিকে পড়ে যায়, যার ফলে ভাঙা অংশের গ্লাস ভেঙে আটকে থাকা সবাই নিচে পড়ে যায়। টাওয়ারের নিচে সে বেঁচে যাওয়া ছেলেটিকে দেখা যায়, সে টাওয়ার থেকে বেরিয়ে যাচ্ছিল। আর তখনই উপর থেকে সেই পিয়ানোটি ওই ছেলেটির উপর এসে পড়ে, ছেলেটির মর্মান্তিক মৃত্যু হয়। তো এখন দেখা যায় আইরিস কেবল একা উক্ত টাওয়ারের উপরে এক অংশে আটকে আছে। তখন সেই বক্সে আটকে থাকা ছোট ছেলেটিকে দেখা যায়, সে বেরিয়ে আসে। আইরিস দ্রুত সেই ছেলেটিকে কোলে তুলে নেয়, আর তখনই টাওয়ারের রেস্টুরেন্টের বাকি অংশ ভেঙে নিচে পড়ে যায়। তো আইরিসকে দেখা যায় সে টাওয়ারের সাথে ওই ছেলেটিকে নিয়ে ঝুলে আছে, তবে তার হাতে যে এঙ্গেজমেন্ট রিংটি ছিল দেখা যায় দুটো পেরেকের মাঝে এইভাবে আটকে আছে। তখনই আইরিসের আংটি সহ আঙুলের চামড়া ছিঁড়ে তারা দুজনই নিচে পড়ে এক মর্মান্তিক মৃত্যু হয়। তো এইসব কিছু আবার স্বপ্নে দেখে স্টেফনি নামের এই মেয়েটির ঘুম ভেঙে যায়। সে ঘুমের মাঝে এইসব দেখে মারাত্মক ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তখন জানা যায় স্টেফনি এই স্বপ্নগুলো রোজ দেখে, আর এই আইরিস নামের যে মেয়েটিকে এতক্ষণ দেখেছিলাম সেই মেয়েটি স্টেফনির দাদি ছিলেন। তার মানে এতক্ষণ পূর্বের ঘটনা দেখানো হয়েছে, তবে সেটা ছিল স্টেফনির স্বপ্ন, যা সে রোজ দেখে। তখন স্টেফনি তার রুমমেটের কাছে বলে সে স্বপ্নে যে মহিলা আইরিস অর্থাৎ তার দাদিকে দেখেছে তাকে সে কখনো দেখেইনি, তবে স্বপ্নে কি করে আসতে পারে, আর সে এখনো বেঁচে আছে কিনা সেটাও সে জানে না। রুমমেট মেয়েটি স্টেফনিকে বলে সে যেন বাড়ি যায় আর তার দাদির খোঁজ করতে বলে। তো পরের দিনই স্টেফনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তবে সে ঠিকমতো গাড়িও চালাতে পারছিল না, বারবার সেই ভয়াবহ হত্যার দৃশ্যগুলো চোখের সামনে চলে আসছে। খানিকক্ষণ বাদে দেখা যায় স্টেফনি বাড়িতে চলে আসে, স্টেফনির বাবা মার্টি। স্টেফনি বাড়ি এসেই ঘরের ভেতরে কিছু একটা খোঁজাখুঁজি করতে শুরু করে। বাবাকে বলে মায়ের পুরনো জিনিসপত্রের বক্সটা সে খুঁজে পাচ্ছে না, সেটা কোথায়। মার্টি এর কারণ জানতে চাইলে স্টেফনি তখন বলে তেমন কিছু না, সে শুধু তার মায়ের মা অর্থাৎ তার দাদি আইরিসের ব্যাপারে জানতে চায়। তো আইরিসের কথা শুনেই তার বাবা কেমন জানি একটু চিন্তায় পড়ে যান। তবে তখন সে বলেন তোমার মা চলে যাওয়ার পরে সে বক্সটা ফেলে দিয়েছে, এই ব্যাপারে সে আর কিছুই জানে না। তখন সেখানে স্টেফনির ভাই চার্লি চলে আসে। চার্লি জানায় সে তার কাজিনদের বাসায় যাচ্ছে। তো স্টেফনি তখন গাড়ি করে চার্লিকে এগিয়ে দিতে যায়। গাড়িতে বসে স্টেফনি তার ভাইকে বলে সে চোখ বন্ধ করলেই তাদের দাদি আইরিসকে দেখতে পাচ্ছে। এরপর সে পুরো ঘটনা চার্লির কাছে খুলে বলে। তো একটু পরে তারা তাদের চাচার বাসায় চলে আসে। স্টেফনির দুজন চাচাতো ভাইয়ের একজন এরিক, অন্যজন ববি, সাথে চাচাতো বোন জুলিয়া। তো স্টেফনি তাদের সাথে দেখা করার পরে আন্টি ব্রেন্ডা ও চাচা হাওয়ার্ডের সাথে দেখা করতে আসে। তখন স্টেফনি বলে তাদের সাথে খুব জরুরি কথা বলার জন্য সে এসেছে, তার দাদি আইরিসের সম্পর্কে। তো তার চাচা হাওয়ার্ড এই বিষয়ে জানেন কিনা। কিন্তু দেখা যায় আইরিসের কথা শুনি তার চাচা চাচি কেমন জানি কথা এড়িয়ে যাচ্ছিলেন। স্টেফনি তখন বলে সে 50 বছর আগের কথাগুলোই এখন সে স্বপ্নে দেখছে, কিন্তু কেন? নিশ্চয়ই এর পিছনে বড়সড় কোনো কারণ রয়েছে। তখন সে স্কাইভিউ টাওয়ারের ব্যাপারেও বলে। তো এই স্কাইভিউর কথা শুনি হাওয়ার্ডের কেমন জানি বেশ অবাক হয়ে যায়। স্টেফনি তখন বুঝে যায় তার চাচা চাচি নিশ্চয়ই এই বিষয়ে কিছু জানে। স্টেফনি তখন বলে সে যদি তার দাদি আইরিসের সাথে কথা বলতে পারত তাহলে সে এই স্বপ্নগুলো থামিয়ে দিতে পারত, যা তাকে রোজ বিভ্রান্ত করে। কিন্তু হাওয়ার্ডরা কেউই এই বিষয়ে মুখ খুলতে রাজি নন। তো হাওয়ার্ড তখন স্টেফনিকে বলে
তাদের বাবা মারা যাওয়ার পরে তাদের মা আইরিস তাদের ঘরের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি কোনো একটা অজানা আতঙ্কে সর্বদা আচ্ছন্ন ছিলেন। হয়তো আমরা কোনো কারণ ছাড়াই মারা যেতে পারি এই ভয়ে। তো এরপর আইরিসের কাছ থেকে তারা দূরে সরে এসেছে। হাওয়ার্ড তখন স্টেফনিকে সতর্ক করে বলেন আইরিসের কাছ থেকে দূরে থাকবে। এরপর তিনি ওইখান থেকে চলে যান। তো পরে স্টেফনি তার আন্টি ব্রেন্ডার সাথে আলাদাভাবে কথা বলে। স্টেফনি জানায় তার এই স্বপ্নের কারণে তার জীবন পুরোপুরি ভেঙে পড়েছে। দিনে দিনে তার মনে হচ্ছে সে পাগলপ্রায় অবস্থা। তো এখন তার আন্টি একমাত্র ব্যক্তি যে স্টেফনিকে সাহায্য করতে পারেন। স্টেফনি তখন ব্রেন্ডাকে অনুরোধ করে আইরিসের ঠিকানা পাওয়ার জন্য। তো ব্রেন্ডা তখন স্টেফনিকে তার দাদি আইরিসের কিছু চিঠি দেখান। আর এই চিঠিতে আইরিসের সাথে পলের একটা ছবিও ছিল। তো স্টেফনি তখন চিঠিতে পাওয়া উক্ত ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। দেখা যায় শহর পেরিয়ে গ্রাম, এরপর জঙ্গলের রাস্তা। স্টেফনি গাড়ি নিয়ে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ে। খানিকক্ষণ জঙ্গলের রাস্তায় গাড়ি চালিয়ে একটা খোলামেলা জায়গায় এসে দাঁড়ায়। দেখা যায় এটা একদমই নিরিবিলি একটা জায়গা। আশেপাশে কোনো বাড়িঘর নেই। বাড়ির সামনে একটা গেট। গেটের সামনে একটা ভয়েস কলিং বেল লাগানো ছিল। তো স্টেফনি তখন উক্ত ভয়েস কলিং বেলের সামনে গিয়ে বলে সে আইরিসের সাথে দেখা করতে এসেছে। কিন্তু ভেতর থেকে একজন মহিলা তখন রাগান্বিত হয়ে বলেন এইখানে কোনো দর্শনার্থী আসা নিষেধ। স্টেফনিকে চলে যেতে বলেন। তো স্টেফনি তখন বলে আমি তোমার নাতনি। একটু পরে ওই মহিলা তখন বলেন তোমার সাথে যা কিছু রয়েছে সবকিছু গেটে রেখে আসতে হবে। স্টেফনি তখন সাথে থাকা সবকিছু গেটের কাছে রেখে দেয়। এরপর বাড়ির গেট আপনা আপনি খুলে যায়। দেখা যায় ভেতরের অবস্থা এই সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। বাড়িতে ঢোকার মুখে বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। তো স্টেফনি তখন সাবধানতার সাথে আস্তে আস্তে উক্ত বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ঘরে ঢোকার পরে দেখা যায় ঘরের ভিতরে সবকিছুই রয়েছে। স্টেফনিকে দ্রুত দরজা বন্ধ করে দিতে বলা হয়। তো এরপর ঘরের ভেতরে একজন বয়স্ক মহিলাকে দেখা যায়। আর ইনি মূলত সেই আইরিস। তো তিনি বাহিরের পৃথিবী থেকে একদমই ভিন্ন একটা জায়গায় রয়েছেন। বাইরে কারোর সাথে কোনো যোগাযোগ নেই তার। স্টেফনি তখন আইরিসকে বলে সে গত 2 মাস ধরে স্কাইভিউ টাওয়ারের ঘটে যাওয়া সেই ঘটনা স্বপ্ন দেখছে। আর প্রত্যেকের মৃত্যু সে স্বপ্ন দেখে আসছে। আইরিস তখন বলে এটা তোমার স্বপ্ন ছিল না, এটা আমার পূর্বাভাস ছিল। তিনি তখন এও বলেন বহু বছর আগে স্কাইভিউতে তিনি তার ভবিষ্যতের এক ঝলক দেখতে পেয়েছিলেন। তো তখন আবার দেখা যায় স্কাইভিউতে থাকা আইরিসের তখন সেই ঘটনাটি সে নিজেও কল্পনায় দেখেছিল। তবে সেটা উক্ত টাওয়ারে থাকা অবস্থায়, মানে ফাইনাল ডেস্টিনেশন মুভির অন্য পর্বগুলোতে যেমন আমরা দেখেছি কল্পনায় দুর্ঘটনা দেখতে পেয়ে বাস্তবে সে সাবধান হয়েছিল, ঠিক তেমনই। তো আইরিসও স্কাইভিউ টাওয়ারের টপ ফ্লোরে থাকা অবস্থায় কাঙ্ক্ষিত দুর্ঘটনা সে কল্পনায় দেখতে পেয়ে সেও সতর্ক হয়ে যায়। তো এরপর সে পলকে জানায় এই টাওয়ারে থাকা সবাই মারা যাবে, পুরো ভবনটি ভেঙে পড়বে। এরপর আইরিস সেই ছোট্ট ছেলেটির কাছে গিয়ে তার কাছ থেকে সেই কয়েনগুলো নিয়ে নেয়। এরপর সে দ্রুত টাওয়ারের রেস্টুরেন্টে এসে প্রথমত শেফদের রান্নার আগুন নিভিয়ে দেয়। এরপর ওইখানে থাকা স্পিকারে আইরিস সবাইকে জানিয়ে দেয় ডান্স করার জায়গা থেকে, অর্থাৎ সেই গ্লাসের জায়গা থেকে সবাইকে সরে যেতে বলে। সবাই দ্রুত গ্লাসের জায়গা থেকে সরে গেলে দেখা যায় গ্লাসটি ফাটল ধরেছে। তো ঘটনা বাস্তবে ফিরে আসলে আইরিস বলেন ওই দিন তিনি অনেকের জীবন বাঁচিয়েছিলেন। আর এরপর উক্ত টাওয়ার বন্ধ করে দেয়া হয়। তার মানে ওই দিনের ঘটনা আসলে বাস্তবে কিছুই ছিল না, কিন্তু আইরিস ওই দিন মৃত্যুকে ফাঁকি দিয়েছিল। কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। পরে নাকি উক্ত টাওয়ারে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছিল। তবে সেই মৃত্যুগুলো কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, প্রত্যেকেই অস্বাভাবিকভাবে মারা যায়। তার মানে মৃত্যু আবার ফিরে এসেছে। তবে আইরিস এখন জানে কিভাবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে দূরে থাকা যায়, কিভাবে নিজেকে বাঁচিয়ে নেওয়া যায়। আইরিস তখন স্টেফনিকে একটা বই দিয়ে বলে এই বইতে যা কিছু রয়েছে সেটা তোমাকে শিখতে হবে, তাহলে তুমি এই মৃত্যু থেকে বেঁচে ফিরতে পারবে। তবে তোমাকে এখন থেকে এইখানেই থাকতে হবে। কিন্তু স্টেফনি এটা মানতে রাজি নয়। সে বুঝতে পারে তার দাদি আইরিস হয়তো কোনো মানসিক রোগী, তাই সে আর এক মুহূর্ত এইখানে থাকতে রাজি নয়। স্টেফনি তখন দ্রুত চলে যেতে চাইলে আইরিস তাকে বলে তোমার পরিবারের সবার উপরে খুব শীঘ্রই মৃত্যু আসতে চলেছে, এটা তোমার বিশ্বাস করতেই হবে, আর তোমাকেই সবাইকে বাঁচাতে হবে। কিন্তু স্টেফনি এটা মানতে রাজি নয়, তাই সে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু স্টেফনি ঘর থেকে বাইরে বের হতে গেলেই দেখা যায় বাইরের আবহাওয়া কিছুটা অশুভ সংকেত দিচ্ছে, একটা দমকা হাওয়া বয়ে যায়। আইরিস আশেপাশে তাকিয়ে কিছু একটা বুঝে যায়, সাথে তার বইয়ের লেখাগুলো ভেসে আসে। তবে আইরিস তখন বাধ্য হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে স্টেফনিকে থামতে বলে। আইরিস তখন স্টেফনির কাছে এসে বলে
এই বইটি এত বছর ধরে তিনি তৈরি করেছেন। এটা একটা জীবন রেখা। তো বইটিতে রয়েছে এই মৃত্যুর সতর্কবার্তা, কখন কি করতে হবে সবকিছু এই বইতে পাওয়া যাবে। তিনি তখন বইটি স্টেফনিকে দিয়ে দেন, কিন্তু স্টেফনি কিছুই বিশ্বাস করতে রাজি নয়। তাই আইরিস বলেন, ঠিক আছে, তবে দেখো এখন কি হয়, এরপর তুমি নিজে সবকিছু বিশ্বাস করতে শুরু করবে। তো তখনই দেখা যায় বাইরের দমকা বাতাসে ঘরের উপর থেকে একটা লোহার টুকরো এসে নিচে থাকা একটা গ্যাস সিলিন্ডারের উপর পড়ে সিলিন্ডারের মুখ খুলে যায়। এরপর উক্ত লোহার টুকরোটি এসে সরাসরি আইরিসের পেছন থেকে মুখের ভিতর ঢুকে যায়। আইরিসের এক ভয়াবহ মৃত্যু হয়। এই সবকিছু স্টেফনি তার নিজের চোখের সামনে দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। যাই হোক, আইরিসকে দাফনের জন্য আনা হয়। স্টেফনি তার বাবা আর চাচার সাথে বলে তার দাদি তাকে বলেছে তাদের পরিবারের উপর ভয়ানক মৃত্যু আসতে চলেছে। তো তখনই আবার দেখা যায় সেখানে স্টেফনির মা ডার্লিন চলে আসেন। তিনি আইরিসের মৃত্যুর খবর শুনে এসেছেন। তো স্টেফনি তার মাকে দেখে রেগে সেখান থেকে চলে যায়। তখন জানা যায় স্টেফনির মা ডার্লিন বহু বছর আগে তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তাই স্টেফনি তার মায়ের উপর বেশ রাগ। দাদির মৃত্যুর পরে স্টেফনির এখন সবকিছুর উপরে বেশ সন্দেহ হচ্ছিল। তো তখন সে দাদি আইরিসের দেয়া সেই বইটি বের করে। অন্যদিকে স্টেফনি চাচা হাওয়ার্ডদের দেখা যায়। তাদের বাসায় একটা ফ্যামিলি পার্টি চলছে। এই পার্টিতে পরিবারের সবাই ছিলেন, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। তো দেখা যায় ববি কিছু আইস এনে একটা জায়গায় রাখে। এরপর সে কিছু গ্লাস পরিষ্কার করে একটা জায়গায় রাখছিল। তবে তখনই একটা গ্লাস টেবিলে পড়ে ভেঙে যায়। তো সে তখন গ্লাসের ভাঙা টুকরোগুলো পরিষ্কার করছিল। তবে তখন ভুলবশত একটা গ্লাসের ভাঙা টুকরো ওইখানে রাখা আইসের ভেতরে থেকে যায়, যেটা ববি দেখতে পায় না। সেখানে তখন স্টিফেনের মা ডার্লিনও চলে আসেন। এরপর সবাই মজা করে। তো ববি সেই আইসগুলো গ্লাসে দিয়ে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস তৈরি করে দেয়। এরপর সবাই যে যার মতো মজা করছিল। অন্যদিকে স্টেফনিকে দেখা যায় সে বাড়িতে তার দাদি আইরিসের সে বইটি নিয়ে ঘাটাঘাটি করছে। তো বইটিতে তখন সে কিছু লেখা সাথে কিছু আঁকা ছবির দিকে তার নজর পড়ে। দেখা যায় বইটিতে বেশ কিছু ছবির সাথে আজকের হাওয়ার্ডদের পার্টির বেশ কিছু ইনস্ট্রুমেন্টের ব্যবহার লক্ষ্য করা যায়, এই যেমন গ্যাস স্টোভ, ঘাস কাটার মেশিন ইত্যাদি। তো স্টেফনি এইগুলো দেখছে, সাথে সে বেশ চিন্তিত। কিছু একটা ভেবে বেশ ভয় পেয়ে যায়। তখনই স্টেফনি ঘরের ভেতরে একটা ছবির প্রেম নিচে পড়ে ভেঙে একটা গ্লাসের টুকরো তার সামনে চলে আসে। স্টেফনি গ্লাসের টুকরোটি হাতে নিয়ে কিছু একটা ভাবে। তো এরপর সে কিছু একটা অশুভ সংকেত বুঝতে পেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় পার্টিতে ববি আর স্টেফনির ভাই চার্লি একটা ট্রাম্পোলিনের উপর লাফাচ্ছে। তখন দেখা যায় ট্রাম্পোলিনের পাশে একটা জায়গা চিড়ে যাচ্ছিল। তো এই ট্রাম্পোলিনের নিচেই একটা ধারালো অস্ত্র রাখা ছিল, যা তারা খেয়াল করেনি। তবে পরে সেটা ডার্লিন লক্ষ্য করে তাদের থামিয়ে দেয়। এরপর তিনি সেই লোহার যন্ত্রটা বের করে পাশেই একটা জায়গায় রেখে দেন। তো একটু পরে সেখানে স্টেফনি চলে আসে। তখনই ঘটে এক মহাবিপদ। অন্যদিকে ববি ট্রাম্পোলিনে লাফাচ্ছিল। তখন তার পা সেই ছিঁড়ে যাওয়া অংশে ঢুকে যায়। এতে করে ববি চিৎকার করে। তার চিৎকারে সবাই সেদিকে তাকালে জুলিয়ার কাঠের টুকরো দিয়ে বানানো ব্লকগুলো ভেঙে পড়ে যায় ওইখানে রাখা একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাসের উপর। তো এই কোল্ড ড্রিঙ্কস গ্লাসই ছিল সেই কাচের টুকরোটি, যেটা কেউ খেয়ালই করে না। হাওয়ার্ড হেঁটে আসার সময় সেই কাচের টুকরো তার পায়ের ভিতর ঢুকে যায়। এতে করে হাওয়ার্ড আর নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আর তখনই সেই লোহার যন্ত্রটি নিচে পড়ে যায়। তবে সেটা একটা ঘাস কাটার মেশিনের সুইচ অন করে দেয়। তৎক্ষণাৎ সেই মেশিনটি এসে হাওয়ার্ডের মুখের উপর উঠে পড়ে। এরপর যা হওয়ার ছিল তাই হলো। নিমেষেই হাওয়ার্ডের মুখ কেটে টুকরো টুকরো হয়ে যায়। আরও একটা ভয়াবহ মৃত্যু ঘটল সবার চোখের সামনে। সবাই তো মারাত্মক ভয় পেয়ে যায়। তো হাওয়ার্ডের শোকযাত্রা শেষ করে স্টেফনি তার দাদির লেখা বইটি নিয়ে বসে পড়ে। এরপর শুরু হয় স্টেফনির উক্ত বই নিয়ে রিসার্চ। সমস্ত বই নিয়ে সে ঘাটাঘাটি করে। তার দাদির লিখে যাওয়া রহস্য তার বের করতেই হবে। এবং পরিশেষে স্টেফনি একটা তালিকা তৈরি করে ফেলে। এরপর সবাইকে নিয়ে সে তার রিসার্চের ব্যাপারে বলে। স্টেফনি বলে সে আইরিসের বই থেকে এইসব পেয়েছে। স্কাইভিউ টাওয়ারে ওই দিন যারা ছিলেন এগুলো হলো তাদের মৃত্যুবাণী। আর ওই টাওয়ারে যারা ছিলেন তারা প্রত্যেকে নাকি অদ্ভুত ভয়ানকভাবে মারা গেছেন। তবে শুধু এটাই নয়, তারা সবাই একই ক্রমে মারা গেছেন। স্টেফনি তখন এও বলে ওই দিন টাওয়ারেই সবার মারা যাওয়ার কথা ছিল, তবে আইরিস সেটা থামিয়ে দিয়েছে। কিন্তু মৃত্যু তাদের কাছে একে একে ফিরে এসেছে। তো তখন আবার জুলিয়ে বলে এই বইয়ের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটা একটা নিছক দুর্ঘটনা। তবে স্টেফনি তখন বলে ওই টাওয়ারে যারা ছিল তাদের পরিবারও মারা গেছে। আর এখন এটা আমাদের পরিবারে শুরু হয়েছে, সেটা তো দেখাই যাচ্ছে।
কিন্তু স্টেফনির এই অযৌক্তিক কথা ওইখানে থাকা কেউই মানতে রাজি নয়। তো স্টেফনি তখন বলে, আচ্ছা, পূর্বে যারা মারা গেছেন তাদের বয়সের ক্রম অনুসারে মৃত্যু হয়েছে তাদের। এখন যেহেতু তাদের পরিবারের বড় সদস্য ছিলেন তার চাচা হাওয়ার্ড, তাই তিনিই মারা গেছেন। তো তার পরিবার হিসেব করলে হাওয়ার্ডের পরে তার বড় ছেলে এরিকের পালা, যেহেতু হাওয়ার্ডের স্ত্রী ব্রান্ডা তাদের বংশের নয়। তো এরিকের পর জুলিয়া এবং শেষে ববি। আর এরপর এটা ঘুরে স্টেফনির পরিবারের দিকে আসবে। তো এইসব কথা শুনে এরিকরা স্টেফনির উপর বেশ রেগে যায়, স্টেফনিকে আজে বাজে কথা শোনায় আর বলে সে তার পরিবার নিয়ে কোনো একটা ষড়যন্ত্র করছে। আর এরপর সবাই রেগে ওইখান থেকে চলে যায়। তো ওই দিন রাতেরই ঘটনা, এরিকের একটা ট্যাটু শপ ছিল। রাতে সে ওইখানে কাজ করছিল। স্পিকারে গান চলছে আর স্পিকারের ভাইব্রেটে একটা পুতুল গিয়ে একটা কাচের বোতলকে নিচে ফেলে দেয়। এরিক বসা চেয়ার ছেড়ে উঠলে তখন আবার চেয়ারের ধাক্কায় পাশেই একটা পেট্রোলের বোতল নিচে পড়ে যায়। এটা দিয়ে আস্তে আস্তে পেট্রোল নিচে পড়ছিল। এরিক এসে ভাঙা কাচের টুকরোগুলো তুলছিল। তখন আবার দেখা যায় মাথার উপরেই একটা ফ্যান লো পাওয়ারে ঘুরছে, সাথে একটা চেইনের শিকল পেঁচানো ছিল। ফ্যানের পাখার সাথে বেজে সেটা ছুটে নিচে পড়ে যায়। এরপর ওই চেইনের আংটা গিয়ে এরিকের নাকের সাথে থাকা একটা রিঙে গিয়ে আটকে যায়। তো ফ্যান ঘুরছে, সাথে শিকলটিও ফ্যানের সাথে প্যাঁচ খাচ্ছে। এরিক কোনোভাবেই নাকে রিংয়ের সাথে শিকলটি ছোটাতে পারছিল না। সে টেবিলের উপর উঠে পড়ে আর তখন আবার টেবিলে থাকা লাইটটি নিচে পড়ে যায়। মেঝেতে পেট্রোল থাকায় সাথে সাথে আগুন জ্বলে যায়। তখনই টেবিলের গ্লাসগুলোও ভেঙে যায় আর তখনই সে নিচে পড়ে যায়। তবে এরিক তখন কোনোভাবে নাক থেকে শিকলটি খুলতে সক্ষম হয়। পাশে থাকা পেট্রোলে শপের ভেতরে ছোটখাটো একটা ব্লাস্ট হয়। তো পরের দিন সকালে স্টেফনি গিয়ে তার ভাই চার্লিকে ডেকে তোলে। স্টেফনি বলে সে সারা রাত এরিককে ফোন দিয়েছে কিন্তু এরিকের কোনো খোঁজ নেই। তাই তারা দুজনেই এরিকের খোঁজে বেরিয়ে পড়ে। চার্লি তখন তার কোনো বন্ধুর কাছ থেকে জানতে পারে গত রাতে এরিকের ট্যাটু পার্লারে আগুন লেগেছে। এটা শুনে স্টেফনি মারাত্মক ভয় পেয়ে যায়। তখনই তাদের গাড়ির সামনে একটা ছেলে চলে আসে। স্টেফনি দ্রুত ব্রেক কষে দিলে দেখা যায় এটি এরিকই ছিল। তবে সে পুরোপুরি ঠিকই ছিল। এরিক বেঁচে আছে দেখে স্টেফনি আর চার্লি তো বেশ খুশি। তবে এরিকের তেমন কোনো গুরুত্ব নেই এই ব্যাপারে। এরিক স্টেফনির কথাগুলো হেসে উড়িয়ে দেয় আর কথা বলতে বলতে সে রাস্তার মাঝে চলে আসে। আর তখনই পেছন থেকে একটা গাড়ি এরিকের গা ঘেঁষে দ্রুত বেরিয়ে যায়। এইবারও এরিকের তেমন কিছু হয় না। তবে স্টেফনিরা মারাত্মক চিন্তায় পড়ে যায় এরিককে নিয়ে। তবে এরিক স্টেফনির কথায় এইবারও কোনো গুরুত্ব দিচ্ছিল না। তো এরিক হেঁটে এগোচ্ছে, পেছনে স্টেফনি আর চার্লি। স্টেফনি তখন পাশে গাছের সাথে একটা ধারালো গাছ কাটার যন্ত্র দেখতে পায়। এরিককে সেটা থেকে সাবধান থাকতে বলে। তবে এরিক এটা নিয়েও মজা করে। পাশেই আবার দুইটা ছেলে ফুটবল নিয়ে খেলা করছিল। স্টেফনি তাদের থেকেও এরিককে দূরে থাকতে বলে। চার্লি জানতে চায় বাচ্চারা কেন বিপজ্জনক হবে। স্টেফনি জানায় সে জানে না, তবে অনুমান করে বলতে পারে গাছে থাকা ধারালো যন্ত্রটা যদি নিচে থাকা এক ব্যক্তি ফ্লোয়ারের হাওয়া দিয়ে ময়লা পরিষ্কার করছিল সেটার উপরও পড়তে পারে। আর এরপর উক্ত হাওয়া বাচ্চাদের ফুটবলকে টেনে এরিককে আঘাত করতে পারে। তবে এটা শুধু স্টেফনি অনুমান থেকে বলছে। তখনই সেখানে এরিকের বোন জুলিয়া চলে আসে। পেছন থেকে একটা ময়লার গাড়ি এসে দাঁড়ায়। স্টেফনি এরিককে আবারও সাবধান হতে বলে। তবে এরিক উক্ত গাড়িটির কাছে গিয়ে স্টেফনির কথাগুলো নিয়ে মজা করে। একটু পরে গাড়িটি চলেই যাচ্ছিল। তো জুলিয়া তখন তাদের কাছ থেকে বিদায় নিয়ে জগিং করতে করতে এগোচ্ছিল। স্টেফনি এরিকের সাথে কথা বলছে। আচ্ছা, এইবার একটু তাদের পেছনের দিকে মনোযোগ দেই, অর্থাৎ জুলিয়ার দিকে। একটু আগে স্টেফনি যেইভাবে বলেছিল ঘটনা ঠিক সেইভাবেই হয়। ধারালো যন্ত্রটা নিচে সেই লোকটার গায়ে গিয়ে পড়ে। হাওয়ার যন্ত্রটা ফুটবলকে টেনে জুলিয়ার মাথায় আঘাত করে তাকে ডাস্টবিনে ফেলে দেয়। ময়লার গাড়িটি উক্ত ডাস্টবিনে থাকা ময়লা গাড়ির ভেতর ফেলে দিয়ে গাড়ি এগোয়। স্টাফনিরা এটা দেখে গাড়ির পিছনে ছুটছে। তো এই ময়লার গাড়িগুলো সকল ময়লাকে চাপ প্রয়োগ করে একসাথে বানিয়ে ফেলে। এখন তো মহা বিপদ। জুলিয়া উক্ত গাড়ির ভেতরে। এইদিকে ময়লার ভেতরে চাপ প্রয়োগ করা শুরু হয়েছে। ড্রাইভারকে দেখা যায় সে কানে হেডফোন দিয়ে গান শুনছে। পেছন থেকে এরিকরা ডাকলে তিনি সেটা শুনতে পান না। স্টেফনি দৌড়ে গাড়িতে উঠে পড়ে। এরপর সে জুলিয়াকে ওঠানোর জন্য হাত বাড়ায়। তখনই গাড়ির সামনে এরিকরা এসে গাড়ি থামিয়ে দেয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। স্টেফনির চোখের সামনেই জুলিয়ার এক ভয়ানক মৃত্যু হয়। জুলিয়ার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সবাই বেশ শোকাহত। তো এখন সবাই এটা বিশ্বাস করতে শুরু করে যে স্টেফনি আসলে যা বলেছিল তা সবই সত্যি। তো ক্রম অনুসারে এবার ববির পালা। তবে এরিকের জীবনও হুমকির মুখে রয়েছে। স্টেফনি তখন উক্ত বই ঘেটে জানতে পারে
জেবি নামের কেউ একজন নাকি উক্ত টাওয়ারের ঘটনা থেকে বেঁচে গেছেন। তো এরপর আরো খানিকক্ষণ ঘেটে জানা যায় এই জেবি নামের লোকটি কোনো একটা হাসপাতালে কাজ করেন। পরে হাসপাতালের নামও জানা যায় হোপ রিভার। তো স্টিফেনের আর দেরি না করে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে। ববিকে সাথে নিতে চায় না, কারণ বাইরে ববির জীবনের হুমকি রয়েছে। তবে ববিও তাদের সাথে যেতে চায়। তো এরপর তারা সবাই গাড়ি করে উক্ত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর তারা সবাই হাসপাতালের ভেতরে এসে জেবির সাথে দেখা করে। তো এই লোকটির নামই মূলত জেবি। তো জেবি তখন স্টিফেনদের বলে, তোমাদের ভেতর এখন কার পালা? এটা শুনে স্টিফেনরা তো বেশ অবাক। জেবি তখন বলেন, আইরিস তার জীবন বাঁচিয়েছেন। তো তখন দেখা যায় এই জেবি ছিলেন টাওয়ারে থাকা সেই ছোট বাচ্চাটি। স্টেফনি জেবিকে চিনতে পারে। তো স্টেফনি তখন জেবিকে বলে তারা এই মৃত্যুকে কিভাবে থামাতে পারে, এখন তাদের সবার জীবন হুমকির মুখে। জেবি তখন জানান এই মৃত্যুকে থামানোর জন্য দুটি উপায় রয়েছে, একটি হলো হত্যা করে, অন্যটি মৃত্যু দিয়ে। এই চক্র ভাঙতে হলে তোমাকে মরতে হবে। এরপর তিনি বলেন, যদি তুমি মারা যাও, এরপর অন্য একজন কেউ তোমাকে জীবিত করতে সক্ষম হয়, তাহলেই কেবল এই মৃত্যুচক্র ভাঙবে, অন্যথায় নয়। তো জেবি এর বেশি আর কিছু জানে না। তো এই সব কথা শুনে স্টেফনিরা তো মারাত্মক ভয় পেয়ে যায়, কারণ তাদের মৃত্যু নিশ্চিত। তো স্টেফনি, ডার্লিন আর চার্লি হাসপাতালের ভেতরে। তখন তারা দেখে তাদের সাথে থাকা ববি আর এরিক সেখানে নেই। অন্যদিকে ববি আর এরিককে দেখা যায়। তারা দুইজন একটা প্ল্যান করে। ববির বাদামে অ্যালার্জির সমস্যা ছিল, তো এখন এরিক ববিকে বাদাম খাইয়ে দিবে। এতে করে ববির শ্বাসকষ্ট হয়ে সে মারা যাবার উপক্রম হওয়া মাত্রই তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে, এবং ববি বেঁচে গেলেই তারা এই মৃত্যুর ক্রম ভাঙতে সক্ষম হবে। তো ববিও তখন রাজি হয়ে যায়। হাসপাতালে থাকা একটা ভেন্ডিং মেশিনে তারা তাদের বাদামের বিস্কুটও পেয়ে যায়, কিন্তু বিস্কুটটি বের হতে গিয়েও মেশিনে আটকে থাকে। এরিক তখন উক্ত মেশিনটি নিয়ে বেশ নাড়াচাড়া করলে দেখা যায় উক্ত মেশিনের বিস্কুটের সাথে একটা লোহার স্প্রিংও বেরিয়ে আসে, তবে সেটা আটকে থাকে। তো বিস্কুট তারা পেয়েছে। এরপর তারা ওইখানে একটা কক্ষের ভেতরে ঢুকে পড়ে। এটা হলো হাসপাতালের এমআরআই মেশিন কক্ষ। এরিক ববিকে রুমে রেখে বাইরে একটা হুইল চেয়ার নিয়ে আসে। তখনই আবার দেখা যায় সজোরে দরজা আটকে দেয়, পাশে একটা ফাইল নিচে পড়ে সেটা কম্পিউটারে কিবোর্ডের উপর গিয়ে পড়ে, আর এর ফলে এমআরআই মেশিনটি চালু হয়ে যায়। আচ্ছা, এই এমআরআই কোনো রোগীকে করানোর আগে রোগীর সাথে থাকা সকল ধাতব মেটালের জিনিসপত্র রেখে যেতে বলা হয়। আর এর কারণ, এই মেশিনটি চালু হলে এর ভেতরে একটা ম্যাগনেটিক পাওয়ার বা শক্তি কাজ করে, যা মেটাল জাতীয় সকল দ্রব্যকে আকর্ষণ করে টেনে নিয়ে যায়। আর এই বিষয়গুলো এরিক আর ববি জানতো না। তো একটু পরে এরিক চেয়ার নিয়ে উক্ত কক্ষে ফিরে আসে, সাথে অ্যালার্জির একটা ইঞ্জেকশনও নিয়ে আসে। তো এরপর ববি চেয়ারে বসে পড়ে, প্যাকেট থেকে কয়েকটা বিস্কুট খেয়ে নেয়। আর এর একটু পরেই ববি আর ঠিক থাকতে পারে না। তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়, সাথে পুরো শরীর ফুলে লাল হয়ে যায়। ববি এরিকের কাছে ইঞ্জেকশন চাইলে এরিক সেটা দিতে চায় না, কারণ এরিক চায় ববি মৃতপ্রায় হওয়া মাত্রই তাকে ডক্টরের কাছে নিয়ে বাঁচাতে হবে, তবেই তাদের মৃত্যুর ক্রম বন্ধ হবে। ববি তীব্র কষ্ট পাচ্ছে। এইদিকে স্টেফনিরা ববিদের খুঁজে চলেছে। এরিকদের দেখা যায় উক্ত রুমের এমআরআই মেশিনটি ওভারলোড হয়ে যাওয়ায় তখন সেখানে একটা ম্যাগনেটিক পাওয়ার সৃষ্টি হয়। আর এই পাওয়ারের ফলে এরিকের হাতে থাকা মোবাইল ফোনটি বুলেটের গতিতে এমআরআই মেশিন নিজের কাছে টেনে নিয়ে যায়। এরিক তখন একটু ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় এরিকের কানে, নাকে, বুকে থাকা রিংগুলো টেনে ছেড়ে নিয়ে যায়। এরিক ব্যথায় চিৎকার করছে। তখনই এরিকের পেছনে থাকা হুইল চেয়ারটি তীব্র ম্যাগনেটিক পাওয়ারে এরিক সহ উড়িয়ে নিয়ে মেশিনে গিয়ে আটকে থাকে। মেশিনের পাওয়ার আরো বেড়ে যায়, যার ফলে মেশিনের মাঝের ফাঁকা জায়গা থেকে চেয়ারটিকে এরিক সহ টেনে ভিতরে নিয়ে যায়। আর এর ফলে এরিকের শরীর দুমড়ে মুচড়ে এক ভয়াবহ মৃত্যু হয়। তো মেশিনের পাওয়ার এতটাই বেড়ে যায় যে রুমের বাইরে থাকা মেটালের সকল জিনিসগুলো উক্ত রুমের দরজায় গিয়ে লেগে পড়ে। ববিকে দেখা যায়, তার অবস্থাও মারাত্মক। শরীর ফুলে উঠেছে, শ্বাসকষ্ট তীব্র থেকে তীব্রতর। সে তখন কোনোভাবে এরিকের কাছে এসে ইঞ্জেকশনটি নিয়ে নিজের শরীরে পুশ করে দেয়। এরপর সে একটু সুস্থ হয়, উঠে দাঁড়ায়। তখনই বাইরে থেকে একজন নার্স এসে দরজা খোলা মাত্রই উক্ত রুমের সামনে এসে ভেন্ডিং মেশিনে বেরিয়ে থাকা লোহার স্প্রিংটি ছুটে এসে ববির মাথায় এসে আঘাত করে। এতে করে ববির মাথা চূর্ণবিচ্ছিন্ন হয়ে মেশিনের সাথে লেগে যায়। নার্সের চিৎকারে স্টেফনিরা ছুটে এসে দেখে এই অবস্থা। যাই হোক, স্টেফনি, চার্লি এবং তাদের মা ডার্লিন দাঁড়িয়ে কথা বলেন। তারা এখন বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছেন। চার্লি জিজ্ঞেস করে এখন তাদের কোথায় থাকাটা নিরাপদ। তখন স্টেফনির মনে পড়ে যায় তার দাদি আইরিসের বাসা সব থেকে নিরাপদ, কারণ সে কয়েক দশক ধরে উক্ত বাসায় বেঁচে ছিলেন, আর বাহিরে বের হওয়ার মাত্রই তার মৃত্যু হয়।
তো এখন তারা তিনজন আইরিসের কেবিনে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর তখনই দেখা যায় স্টেফনির ব্যাগ থেকে আইরিসের সেই কয়েনটি নিচে পড়ে যায়। একজন বয়স্ক মহিলা উক্ত কয়েনটি কুড়িয়ে নিয়ে নিজের কাছে রেখে দেন। তো স্টেফনিরা গাড়ি নিয়ে রাস্তার মোড় ঘোরার সাথে সাথেই একটা বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে তারা বেঁচে যায়। এরপর আবার গাড়ি চালিয়ে এগোচ্ছে। খানিকক্ষণ বাদে মেইন রাস্তা থেকে জঙ্গলের রাস্তায় ঢুকে যায়। আর এরপর তারা সরাসরি আইরিসের বাসার গেটের সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থামা মাত্রই আশেপাশে কিছু লাইট আপনা আপনি জ্বলে ওঠে। আশেপাশে একটা দমকা হাওয়া বয়ে যায়। দূরে বৈদ্যুতিক কিছু গোলযোগ স্টেফনি লক্ষ্য করে। এরপর সে বুঝে যায় মৃত্যু তাদের খুব নিকটে, সুতরাং তাদের দ্রুত ঘরের ভেতরে ঢুকতে হবে। স্টেফনি তখন গাড়ি রিভার্সে নিয়ে এরপর দ্রুত গতিতে সামনে এসে লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে গাড়ি থামাতে গিয়ে সেটা এসে একটা জায়গায় ধাক্কা লেগে থেমে যায়। গাড়ির উপর থেকে কিছু একটা নিচে পড়ে সেটা স্টেফনির সিট বেল্টকে লক করে দেয়। পাশে পানির একটা কূপ। তো গাড়ি থামা মাত্রই সবাই উঠে পড়ে, এখন তাদের দ্রুত ঘরের ভেতর ঢুকতে হবে। কিন্তু স্টেফনি উঠতে পারছে না, তার সিট বেল্ট লক হয়ে গেছে, সেটা খুলতেও পারছিল না। স্টেফনি তখন চার্লি আর তার মাকে দ্রুত ঘরের ভেতরে চলে যেতে বলে। তো তারা ঘরের সামনে চলে আসে। তখনই ঘরের ভেতরে থাকা একটা ঝুলন্ত ফুলের টব ছিঁড়ে নিচে একটা গ্যাস সিলিন্ডারে পড়ে সেটার মুখ ছুটে যায়। আর তখনই দেখা যায় ওই ঘরের ছাদে একটা জায়গায় বৈদ্যুতিক গোলযোগে সেখানে খানিকটা আগুন লেগে যায়। তো ওই আগুনের ফুলকি তখন ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই সেখানে সিলিন্ডার ব্লাস্ট হয়ে বড়সড় একটা আগুনের ফুলকি তৈরি হয়। আর এতে করে স্টেফনি যে গাড়ির ভেতরে ছিল সেটা পাশেই কূপের ভিতর পড়ে যায়। স্টেফনি পানির নিচে গাড়ির ভেতরে আটকা পড়ে, কোনোভাবেই নিজেকে ছোটাতে পারছিল না। অন্যদিকে চার্লিও একটা জায়গায় আটকে আছে। ডার্লিন এসে চার্লিকে সেখান থেকে উদ্ধার করে। এরপর ডার্লিন বলে স্টেফনিকে দ্রুত বাঁচাতে। আর তখনই দেখা যায় ডার্লিনের পেছন থেকে একটা ভারী লাইট পোস্ট সোজা তার মাথা বরাবর পড়ে পুরো শরীরকে মাটির সাথে মিশিয়ে দেয়। চার্লি এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। তো সে তখন দ্রুত তার বোনকে বাঁচাতে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। স্টেফনি পানির ভেতরেই নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চার্লি কোনোভাবে স্টেফনিকে উঠাতে সক্ষম হয়। তো খানিকক্ষণ বাদে দেখা যায় বুকে প্রেসার করার ফলে স্টেফনি জ্ঞান ফিরে পায়। স্টেফনি উঠে তো মহা খুশি, কারণ তারা মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছে। এই মৃত্যুর ক্রম তারা ভাঙতে পেরেছে, আর তারা এখন বেঁচে গেছে। তবে মুভি এইখানেই শেষ নয়। এরও মাসখানেক বাদে দেখা যায় স্টেফনি আর চার্লি একটা পার্টিতে আসে। চার্লির স্যুটের সাথে বুকে একটা রোজ ছিল। স্টেফনি রোজটা ঠিক করতে গেলে কাটার আঘাতে আঙুল থেকে রক্ত বেরিয়ে আসে। তো ওইখানে পাশে অন্য একটা জায়গায় সেই বৃদ্ধ মহিলাকে দেখা যায়, যিনি এর আগে স্টেফনির ব্যাগ থেকে পড়ে যাওয়া সেই কয়েনটি কুড়িয়ে নিয়েছিলেন। তো তিনি একটি বাচ্চার কাছ থেকে ফুল কিনতে গেলে দেখা যায় তার ব্যাগ থেকে সেই কয়েনটি নিচে পড়ে যায়। তো উক্ত কয়েনটি নিচে পড়ে সেটা গড়িয়ে গিয়ে পাশে থাকা একটা রেল লাইনের সংযোগের মাঝে আটকে যায়, অর্থাৎ ট্রেনের লাইন পরিবর্তন করার সংযোগ। আর খানিকক্ষণের ভেতরেই সেখানে ট্রেন চলে আসে। কয়েনের জন্য লাইন পরিবর্তন হয় না, আর এর ফলে ট্রেন লাইনচ্যুত হয়ে আশেপাশে থাকা বাড়িঘরের ভেতরে ঢুকে পড়ে। স্টিফনিরা দাঁড়িয়ে আছে। তখনই পেছন থেকে দ্রুত গতির ট্রেন তাদের দিকে ধেয়ে আসে। স্টিফনিরা প্রাণপণে দৌড়চ্ছে। রাস্তাঘাট বাড়িঘর সবকিছু ভেঙে চলে যাচ্ছে। একটা পর্যায়ে গাড়িতে থাকা কিছু বড় বড় গাছের গুঁড়ি স্টেফনি আর চার্লির উপর এসে পড়ে তাদের ভয়ানক মৃত্যু হয়। আর মুভিটি এইভাবেই শেষ হয়। যাই হোক, মুভিটি কেমন ছিল কমেন্টে জানিয়ে দিন। পরবর্তীতে কি ধরনের মুভি দেখতে চান সেটাও জানাবেন। তারপর সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।